স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. দুলাল, ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যপথ দেখার জন্য। আজকে আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান একজন চিকিৎসক, নেফ্রোলজিস্ট, তিনি কাজ করেন কিডনি বিশেষজ্ঞ, ডাক্তার সারাভান তহুরা। কাজ করছেন সহকারী অধ্যাপক হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট হিসেবে যুক্ত রয়েছেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে, যিনি কিডনি রোগের নিয়ে আজকে কথা বলবেন। ম্যাডাম, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে একটু কিডনিটা কি এবং কিডনিটা কিভাবে কাজ করে এই বিষয়টা যদি আপনি একটু জানতে চান। আপনাকে খুব ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি জনসাধারণের কাছে খুবই একটি জানার আগ্রহ যুক্ত একটি প্রশ্ন করার জন্য। আমাদের কাছে যখন পেশেন্ট আসে তারা কিন্তু জানতে চায় যে কিডনিটা কোথায় আছে, কিডনিটা কি কাজ করছে। সেই হিসেবে আমাদের আসলে সেটা আজকে আলোচনা বিষয়ে জানা দরকার, আলোচনা করা দরকার। কিডনি আসলে আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো কিডনি কোথায় থাকে? কিডনি আমাদের মেরুদণ্ডের দুই পাশে, বলা যায় কোমরে একটু উপরে দুই পাশে দুটি কিডনি থাকে। তবে কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবে একটি কিডনি থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবে কিডনির যে স্বাভাবিক অবস্থান সেখানে না থেকে তলপেটে থাকতে পারে, বা নাভির ডানে বামে, মানে স্বাভাবিক অবস্থান ছাড়া অন্য অবস্থানে থাকতে পারে। তো কিডনি কাজ কি? কিডনি আসলে আমরা সবার মোটামুটি ধারণা আছে যে কিডনি আমাদের শরীরে বিপাক ক্রিয়ায় যে বর্জ্য পদার্থ তৈরি হয় বা শরীরে যে বাড়তি জলীয় অংশ আছে সেটা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এছাড়াও কিন্তু কিডনির আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন আমাদের যে স্বাভাবিক রক্তচাপ, সেটা ভারসাম্য বজায় রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের যে রক্তকণিকা তৈরিতে কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনি আমাদের হাড়ের মজবুত গঠনের জন্য যে ভিটামিন ডি, সেটা তৈরিতেও কিডনির ভূমিকা রয়েছে। এছাড়া কিডনি আমাদের শরীরে যে রক্তের যে লবণের ভারসাম্যতা, যেটা আমাদের সুস্থতা বজায় রাখার জন্য খুবই জরুরি, যেমন রক্তে সোডিয়াম, পটাশিয়াম, সেটার ভারসাম্য কিন্তু কিডনি বজায় রাখে। এই গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আমাদের শরীরে সুন্দরভাবে সম্পন্ন না হয়, আমরা কিন্তু সুস্থ থাকতে পারি না। সুতরাং কিডনি আমাদের শরীরে আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। এরপরে আমরা যে জানতে চাই যে কিডনি রোগ, আসলে কিডনিতে কি কি রোগ হতে পারে, একজন মানুষের কিডনিতে কি কি রোগ হতে পারে? আসলে কিডনি কি কি ধরনের রোগ হতে পারে সেটা আসলে আমরা যদি যেভাবে বহিঃ প্রকাশ হয় সেভাবে বলি, তাহলে মনে হয় সবার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন কিডনির সাথে অ্যালবুমিন যেতে পারে, রক্তকণিকা যেতে পারে, কিডনিতে আমরা ইনফেকশন হয় বলি, এটাই বলে যে কি ইনফেকশন হতে পারে। কিডনিতে আমাদের প্রদাহ হতে পারে, যেমন যেটাকে বলে নেফ্রাইটিস। কিডনিতে আমাদের আকস্মিক কিডনি বিকল হতে পারে, যেটাকে বলে একিউট কিডনি ইনজুরি। দীর্ঘমেয়াদী অথবা দীর্ঘস্থায়ী কিডনি বিকল হতে পারে, যেটাকে আমরা বলি ক্রনিক রেনাল ফেলিউর। এবং আমাদের কিডনিতে জন্মগত কিছু ওষুধ দেখা দিতে পারে, যেমন কারো, যেটা বললাম একটু আগে, যে স্বাভাবিক অবস্থানে না থাকার কারণে কারো দেখা যায় কিডনি নিচের অংশের সাথে জোড়া লাগানো বা অস্বাভাবিক আকৃতির হয়ে থাকে। এছাড়া বংশগতভাবে কিডনিতে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, এবং কিডনিতে কারো কারো ক্ষেত্রে সিস্ট ছাড়াও অন্য টিউমারজনিত রোগ হতে পারে, পাথর হতে পারে। কিডনিতে আমাদের আসলে কমন রোগগুলো সাধারণত এই ধরনের রোগগুলো নিয়েই রোগীরা আমাদের কাছে আসে। ধন্যবাদ। আপনি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছিলেন যে কিডনিতে সাধারণত আমাদের কি রোগগুলো হতে পারে বা এই। তো আমরা একটু আগেই একটু যেটা আমরা অনুষ্ঠানে বলছিলাম যে কারণ, লক্ষণ, প্রতিকার আমরা জানবো। তো একটু লক্ষণগুলো, রোগ হলে তো অবশ্যই একটা লক্ষণ আছে, যে মানুষ মনে করে যে একটু কোমরে ব্যথা হলো বা একটু পিঠে ব্যথা হলো, এই বুঝি আমার কিডনিতে সমস্যা হয়ে গেছে। আসলে 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 কিডনি মাজা ব্যথা বা শরীরে কোথাও ব্যথা হওয়া বা কোন অঙ্গে ব্যথা হলে বা কি হলে কিডনিতে রোগ হতে পারে বা কিডনি রোগ হয়েছে বলে আপনি মনে করবেন বা আপনি কি মনে করছেন? এই প্রশ্নটা কিন্তু মোটামুটি আমাদের সবারই জানার অনেক আগ্রহ থাকে
যে হচ্ছে, কারণ বহিঃপ্রকাশ জানলেই কিন্তু আমি চিকিৎসকের শরণাপন্ন হতে পারবো, আমি সচেতন হতে পারবো। তো সেই হিসেবে প্রথমে যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে, কিডনি রোগ কিন্তু সবসময় উপসর্গ নিয়ে আসে না। কিছু কিছু কিডনি রোগ আছে যে আমরা কোনো উপসর্গই টের পাই না। তো এখন আসি উপসর্গ নিয়ে, কি কি উপসর্গ নিয়ে আসতে পারে। যেমন যেটা বললাম, কিডনি রোগের সাথে যদি আমরা হচ্ছে মিলিয়ে বলি, যে আমরা একটু আগে বলেছিলাম কি ইউরিনের সাথে অ্যালবুমিন যাওয়া। তো অ্যালবুমিন গেলে কি হতে পারে, কি প্রস্রাব ফেনা ফেনা হতে পারে, রক্তকণিকা যদি যায় রক্তের রং লালচে হতে পারে। কিডনি রোগীর শরীরে অ্যালবুমিন যখন চলে যায় কি হতে পারে, শরীরে পানি চলে আসতে পারে, যেটা বলে রোগী বলে যে রোগীর পায়ের পাতা ফুলে গেছে, ঘুম থেকে ওঠার পর চোখ মুখ ফুলে গেছে, এই ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে। আর রোগী আসতে পারে যে তা হঠাৎ করে দেখা যায় রক্তচাপ বেড়ে গেছে, যেটা রক্তচাপ আগে স্বাভাবিক ছিল হঠাৎ করে বেড়ে গেছে, নিয়ন্ত্রণে আসছে না, অস্বাভাবিক রক্তচাপ। এবং রোগী যদি হচ্ছে হঠাৎ করে দেখে যে আকস্মিক কিডনি বিকল বা দীর্ঘস্থায়ী কিডনি বিকল হয়, রোগী কি হতে পারে, তার বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে। এবং দীর্ঘমেয়াদী কিডনি বিকলে দেখা যায় রোগী অতিরিক্ত দুর্বলতা, অস্বাভাবিক ক্লান্তি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে যদি পরিপূর্ণ বিকল কিডনি হয়ে যায়, পরিপূর্ণভাবে কিডনি বিকল হয়ে যায়, রোগী দেখা যায় মনোযোগ দিতে পারে না, অস্থিরতা দেখা দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ঝিমুনি ভাব দেখা দেয়, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। আর এছাড়াও হচ্ছে আমাদের যে কিডনির আদার অন্য যে রোগগুলো আছে, যেমন আমরা পাথরের কথা বলছিলাম এবং কোমরের ব্যথা কথা আপনি বলছিলেন। তো কোমরের ব্যথা সেটা কিডনি রোগ কিনা, সবসময় কিন্তু কোমরের ব্যথা কিডনি রোগের বহিঃপ্রকাশ না। আবার কিডনি রোগেও যে কোমরের ব্যথা হয় না তা নয়। যদি কোনো কারণে কিডনিতে হচ্ছে পানি জমে, যেমন কিডনির যে নালীটা সেটা যদি পাথর, টিউমার, অথবা পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে প্রস্রাবের যে আমাদের নর্মাল যে হচ্ছে গিয়ে বের হওয়ার যে রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কিডনিতে অতিরিক্ত পানি জমলে এবং হচ্ছে গিয়ে এবং পাথরজনিত কারণে এবং ইনফেকশনের কারণে কিডনির কোমরের পাশে কিন্তু ব্যথা হতে পারে। আর এছাড়া ইনফেকশনের ক্ষেত্রে যে লক্ষণগুলো উপসর্গ নিয়ে আসতে পারে, সেই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই যে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, যে কোমরে ব্যথা যেটা, সেটা মাত্রাতিরিক্ত এই কিডনির ভিতরে যদি ইনফেকশন হয় হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোমরে ব্যথা, কারো কারো ক্ষেত্রে যে মেরুদণ্ডের হাড়ের ব্যথা, মাসেলের ব্যথা, সেটাও হতে পারে। সাউন্ড আসছে না। হ্যাঁ ম্যাডাম, আপনি দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন আমরা নিতে চাই, একটা হুম। প্রশ্ন নিতে চাই। একটা প্রশ্ন আপনি আচ্ছা। পড়তে পারছেন, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন, স্ক্রিন জোরে একটা আচ্ছা। বড় প্রশ্ন আসছে। সেটা আচ্ছা। হলো যে, আসসালামু আলাইকুম, আমি বর্তমানে মূত্রনালীতে পাথরের সমস্যা নিয়ে দিন অতিবাহিত করছি। আমি একজন কিডনি বিভাগের সহযোগী অধ্যাপকের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। 2 বার 1.1 সেন্টিমিটার পাথর নেমে যাওয়ার পর আবার পাথর হয়ে গেছে। এখন আমার জন্য করণীয় কি? আমার জন্য কোন কোন খাদ্য সহায়ক হবে এবং কোন কোন খাদ্য বর্জন করতে হবে? দয়া করে সুপরামর্শ দিবেন। আমিনুল ইসলাম এই প্রশ্নটা ভার্চুয়াল অনলাইন থেকে করেছেন। আমিনুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আপনার সমস্যাটি নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ এতে করে আপনি যেমন উপকৃত হতে পারেন, অন্য রোগীরাও আপনার মতো অন্য রোগীরা উপকৃত হতে পারে। হ্যাঁ, আমরা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বারবার পাথর হচ্ছে। কারণ আপনার পাথর হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরেও বারবার পাথর হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পাথরটা কেন হচ্ছে কারণটা বের করা। এসব ক্ষেত্রে দেখা যায় কিছু রক্ত পরীক্ষা, যেমন আমাদের কখনো কখনো দেখা যায়, আমরা রক্ত পরীক্ষার কথা যদি বলি, রক্তের আমাদের প্যারাথাইরয়েড হরমোন, তারপর প্রস্রাবের বিভিন্ন লবণের মাত্রা পরীক্ষা, এবং হচ্ছে গিয়ে আমাদের পাথরটা যদি বের হয়, সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা, সেই পাথরটা যদি হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনটা পরীক্ষা করা যায়, তাহলে কিন্তু আমরা পাথর হওয়ার কারণটা বের করতে পারি। পাশাপাশি যে আমাদের মূত্র নালী, মূত্রথলির কোথাও প্রস্রাব প্রবাহটা ব্যাহত হচ্ছে কিনা, সেটা যদি আমরা সোনোগ্রাফি হোক, সিটি স্ক্যান হোক, এবং হচ্ছে গিয়ে সিটি ওগ্রামের মাধ্যমে জানতে পারি, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমরা এটা কারণটা নির্ণয় করতে পারি। কারণ যখন নির্ণয় করা যায় এবং কারণটা যখন রিমুভ করা যায়, তখন কিন্তু আমরা বারবার পাথর হওয়ার যে হচ্ছে গিয়ে আপনার প্রবণতা, সেটা কিন্তু আমরা প্রতিহত করতে পারি। এখন আমাদের আপনার ক্ষেত্রে আমি মনে করি করণীয় হচ্ছে আপনার একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কেন আপনার বারবার পাথর হচ্ছে সেই কারণগুলো টেস্টের মাধ্যমে নির্ণয় করে সেটা চিকিৎসা করা। তাহলে কিন্তু শুধু আপনার পাথর আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বের হোক বা বারবার অপারেশন করেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে
ফলপ্রসূ হবে না। তো আপনি আরেকটা প্রশ্ন করেছেন খাদ্য তালিকার কথা। খাদ্য তালিকার ক্ষেত্রে যে কোনো ধরনের পাথরের ক্ষেত্রে আমাদের একটা প্রথম পরামর্শ থাকে যে পর্যাপ্ত পানি বা লিকুইড খাবার গ্রহণ করতে হবে। কারণ যখনই আমাদের হচ্ছে ইউরিনের ফ্লোটা পর্যাপ্ত হবে, আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলো, বিশেষ করে বলা হয় যে 8 মিলিমিটার নিচে, বিশেষ করে 6 মিলিমিটার যে স্টোন গুলা, এগুলো হচ্ছে আমাদের ইউরিন ফ্লো ভালো থাকে, এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে যেতে পারে। আবার যদি আমরা পানি কম গ্রহণ করি বা লিকুইড খাবার কম গ্রহণ করি, তাহলে কিন্তু হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন এবং ইউরিনের বারবার ইনফেকশন থেকে পাথর হওয়ার টেন্ডেন্সিটা আরো বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, যে কথাটা আগেই বলছিলাম যে আমাদের স্টোনের কেমিক্যাল কম্পোজিশন জানা থেকে সবচেয়ে ভালো, বা 24 ঘন্টা ইউরিনের যে আমাদের যে কেমিক্যাল কম্পোজিশন সেটা থেকে আমরা ধারণা পেতে পারি। সেটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের খাদ্য তালিকা। তারপর কমনলি যদি আমরা কমন স্টোনের উপর ডিপেন্ড করে বলি, আসলে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে আমাদের ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট গুলো যথাসম্ভব গ্রহণ না করতে, দুধ জাতীয় খাবারগুলো কম গ্রহণ করতে বলা হয়, এবং হচ্ছে কোমল পানীয় এবং মাত্রাতিরিক্ত পরিমাণে কফি জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে বলা হয়। এবং হচ্ছে কি সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কি আপনার কারণ অনুযায়ী মাত্রাতিরিক্ত পরিমাণে। জি। আমার কাছে আরেকটা প্রশ্ন আসছে, সেটা আরেকটা অনলাইনে, তারিকুল ইসলাম তারিক প্রশ্ন করেছেন, আমার প্রস্রাবের সাথে মাইক্রোঅ্যালবুমিন যায়, লাস্ট চেক করে পেয়েছি হলো 200+। করণীয় একটু জানতে চাইছি। ধন্যবাদ, একটু সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনি একজন সচেতন নাগরিক বা সচেতন রোগী বলবো, কারণ হচ্ছে গিয়ে আপনি মাইক্রোঅ্যালবুমিনের পরীক্ষাটা করেছেন। মাইক্রোঅ্যালবুমিনের পরীক্ষা করার গুরুত্বটা কি? আমরা যদি এই লেভেলে কিডনি রোগটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণরূপে কিডনি রোগটা থেকে আমরা রেহাই পেতে পারি। বলা যায় হচ্ছে কিডনি রোগটা আর প্রোগ্রেস করবে না। তো হচ্ছে কি আপনার মাইক্রোঅ্যালবুমিন পেয়েছেন, এখন আমাদের সেটা চিন্তা করতে হবে কেন যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস রোগীদের, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা হচ্ছে লম্বা সময় ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে আমরা যদি নিয়মিত চেক আপের মাধ্যমে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া পর্যায়ে রোগটা নির্ণয় করতে পারি এবং সেটার যথাযথ ট্রিটমেন্ট দিতে পারি, রোগটা পরিপূর্ণরূপেই আমরা হচ্ছে গিয়ে নিরাময় করতে পারি। এছাড়াও আমাদের যে যে রোগে, যেমন হচ্ছে নেফ্রাইটিস বা হচ্ছে অনিয়ন্ত্রিত রক্তচাপ, যে যে রোগে হচ্ছে আমাদের প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়ার প্রবণতা রয়েছে, এই রোগগুলো আপনার আছে কিনা সেগুলো আমাদের নির্ণয় করতে হবে, এবং সেগুলো নিয়ন্ত্রণে করলে আপনার সেই মাইক্রো অ্যালবুমিনের পর্যায় থেকে আমাদের নর্মাল অ্যালবুমিন যে রেঞ্জ, সেটা হয়তো আপনার সেই রিপোর্টে চলে আসতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর। এক্ষেত্রে আরেকটা বিষয়, আমি অ্যালবুমিনের পাশাপাশি আমরা সাধারণত আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্নটা পরেই করতে চেয়েছিলাম যে একজন সচেতন মানুষ হলে, সচেতন মানুষ হতে মানে প্রথম তার কিডনিতে কোনো সমস্যা যদি হয়, বা কিডনির এমন কি টেস্ট বা কেমন পরীক্ষা রয়েছে, বা সেটার মাত্রা বা কি সূচক রয়েছে, যেগুলোর মাধ্যমে একজন মানুষ সাধারণভাবে সে নিজে পরীক্ষা করে জানতে পারে, বা কোন লেভেলের, কোন মাত্রায়, বিশেষ করে আমরা S ক্রিয়েটিনাইনের কথা জানি, বা আরো কি পরীক্ষার মাধ্যমে, কি স্ক্রিনিং এর মাধ্যমে তার শরীরের কিডনি রোগ সম্পর্কে সে জানতে পারে, যদি এই বিষয়ে আপনি একটু বলেন। আমার মনে হয় আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি এই প্রশ্নটি। কারণ আমরা যখন নাকি রোগ নির্ণয় করতে পারবো, তখনই কিন্তু আমরা রোগ থেকে প্রতিকার পেতে পারবো। তো হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে কথাগত উপসর্গ যখন দেখা যায়, তখন তো আমরা চিকিৎসকের শরণাপন্ন হবই। কিন্তু আমি কিন্তু প্রথমেই একবার বলেছি যে কিডনি রোগ কিন্তু উপসর্গ ছাড়াও হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা এসে যায় যে আমি উপসর্গ আমার নেই, কিন্তু তবুও আমি জানতে চাচ্ছি আমার কিডনিটা সুস্থ আছে কিনা, অথবা আমার কিডনিতে কোনো রোগ আছে কিনা, বা আমি নিশ্চিন্ত হতে চাচ্ছি আমার কিডনিতে কোনো রোগ নেই। তাহলে কি পরীক্ষার মাধ্যমে জানতে পারছি? আমরা সাধারণত হচ্ছে খুব সাধারণ কিছু পরীক্ষার মাধ্যমেই জানতে পারছি যে আমার কিডনিটা সুস্থ আছে কিনা। একটা হচ্ছে আমাদের প্রস্রাবের পরীক্ষা, একটা হচ্ছে সেরাম ক্রিয়েটিন যেটা আপনি বললেন, এবং একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। এবং কারো কারো ক্ষেত্রে যদি কোমরের দুই পাশে ব্যথা হয়, বা হচ্ছে গিয়ে আমাদের কোমরের দুই পাশে ভারী ভারী লাগে, বা প্রস্রাব যদি বলি যে আমরা প্রস্রাবে ব্যাহত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা কিডনি আল্ট্রাসোনোগ্রাফি।
প্রাথমিকভাবে এই 4টা পরীক্ষা করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমার কিডনিটা সুস্থ আছে কিনা বা কিডনিটার ভিতরে কোনো রোগের লক্ষণ দেখা দিচ্ছে কিনা। আচ্ছা, আমি ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। আরেকটা বিষয় আমরা অনেকেই জানি না, আবার অনেকেই একটা বিভ্রান্তির মধ্যে, যে আমার কিডনি রোগ হয়েছে, আমি কার কাছে যাব? আমি কি ইউরোলজির কাছে যাব না নেফ্রোলজির কাছে যাব? আমি কার কাছে যাব? নেফ্রোলজিস্টের কাছে না ইউরোলজিস্টের কাছে? এই যে দুইটা ভাগ, এই মানে একজন ডাক্তার, একজন সাধারণত একজন রোগী কিডনি রোগে আক্রান্ত বা কিডনি বিষয়ে জানতে হলে কার কাছে সে প্রথমে যাবে, কেন যাবে, এই বিষয়টা যদি আপনি সহজ করে যদি বিষয়টা বলেন এই দুইটা ভাগ সম্পর্কে। আসলে এটা আসলে রোগীদের মনে প্রশ্নটা আসে, কারণ হচ্ছে গিয়ে কার কাছে যাবে। কারণ হচ্ছে দুজনেই কিন্তু হচ্ছে কিডনি রোগের চিকিৎসা দিচ্ছেন। একজন মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে, একজন সার্জারির মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন। রোগী তো নিজে জানতে পারছে না তার কি মেডিকেল প্রবলেম নাকি সার্জিক্যাল প্রবলেম। সেক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদেরকে একটু লক্ষণ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, আসলে প্রথম আর দ্বিতীয় বলতে নেই, আহ, বলতে আসলে সেরকম কথা নেই। আমাদের যদি একটু ধারণা থাকে যে কোন সার্জিক্যাল সমস্যাগুলোতে কি ধরনের লক্ষণ দেখা দেবে, মেডিকেল প্রবলেম গুলোতে কি ধরনের লক্ষণ দেখা দেবে, তাহলে কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কার কাছে আগে যাব। যেমন আমি দুই একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আমরা সার্জিক্যাল প্রবলেমে কি বলেছি, কিডনিতে পাথর হওয়া, কিডনিতে প্রস্রাব জমে থাকা, আমরা এই তার এবং হচ্ছে কি কিডনি যে কোনো যদি আমাদের কোমরের দুই পাশে যদি ব্যথা হয়, তো আমরা হচ্ছে গিয়ে যদি দেখি যে পাথর হওয়ার কথা বলি, যেটা হচ্ছে কোমরের দুই পাশে ব্যথার পাশাপাশি দেখা যায় অনেক সময় এই ব্যথাটা সেখান থেকে আমাদের তলপেটের দিকে চলে যায়, এবং সেই ব্যথাটা অনেক তীব্র হয়, ব্যথার সাথে এমনকি বমি হতে পারে। এটা কিডনি পাথরের একটা লক্ষণ। তখন কিন্তু রোগী ইউরোলজিস্টের কাছে যেতে পারেন। আবার আরেকটা এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, ধরেন একজন রোগী ঘুম থেকে উঠে দেখবেন তার মুখটা ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, প্রস্রাবের পরিমাণটা কমে গেছে, প্রস্রাবটা লাল হচ্ছে বা ফেনা ফেনা হচ্ছে, এবং হচ্ছে গিয়ে দেখা যায় রুচি নেই বা বমি বমি ভাব হচ্ছে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম, সেক্ষেত্রে তিনি হতে প্রথমেই আপনি কিডনি বিশেষজ্ঞ মানে কিডনি মেডিসিন বিশেষজ্ঞ নেফ্রোলজিস্টের কাছে গেলে মনে হয় আপনার জন্য ভালো হয়। তো সেভাবে আমাদের যদি একটুখানি জানা থাকে, সচেতনতা থাকে যে সার্জিক্যাল সমস্যাগুলোর লক্ষণ কি হবে, মেডিকেল প্রবলেম গুলোর লক্ষণ কি হবে, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারি যে কার কাছে প্রথমে যাব। জি, অনেক সুন্দর করে আপনি বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ। অনেকে আজকে আমাদের লাইভ দেখছেন, অনেকে অভিনন্দন জানিয়েছেন, তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। সোশ্যাল মিডিয়ার এই শো ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, এটা সাধারণ মানুষের জন্য সাধারণ ছোট ছোট প্রশ্ন নিয়ে আমরা হাজির হই। মানুষকে স্বাস্থ্য সাক্ষরতা বিষয়ক কিছুটা হলেও উপকৃত করার জন্যই মূলত আমাদের আয়োজন ইনসাফ বারাক হাসপাতাল স্বাস্থ্য কথা। আজকে 33তম পর্বে আমার সাথে যুক্ত রয়েছেন, আগেই বলেছিলেন যে আমাদের বাংলাদেশের একজন চিকিৎসক, খ্যাতিমান চিকিৎসক ডাক্তার সারাবত তাহরা, যিনি সহকারী অধ্যাপক হিসেবে নেফ্রোলজি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালটেন্ট হিসেবে ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে কাজ করছেন। তো আমরা আজকে তো আগেই বলেছিলাম যে কিডনি রোগের লক্ষণ, কারণ, প্রতিকার এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো কি কি কারণে, আমরা বোধহয় এই বিষয়টা আমরা এখন আলোচনা করিনি, কি কি কারণে কিডনি রোগ হতে পারে, যে এটা এই বিষয় এই কারণে আমি কাইন্ডলি এই বিষয়গুলো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। আর যারা প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নগুলো লেখেন, ম্যাডাম উত্তর দিবেন আর কি। আমরা কিডনি রোগের কারণগুলো একটু জানতে চাই। আমরা একটু আগে বলেছি যে যে কারণ যেটাই হোক, সেটা পাথরের ক্ষেত্রে হোক, সেটা হোক আমাদের কিডনির কোনো প্রদাহ, যেটাই হোক না কেন, কারণটা আগে জানতে হবে। কিডনি বিকল হোক আকস্মিক, কিডনি বিকল হোক দীর্ঘস্থায়ী, কারণটা আমরা জানলে কারণটা চিকিৎসা করতে পারবো, তখনই কিডনির রোগটা ভালো হবে বা হচ্ছে খারাপের দিকে যাবে না বা কিছুটা হলেও উন্নত হবে। তো এখন প্রধান কারণগুলো আমরা বলবো, কারণ যে কারণগুলো সাধারণভাবে আমাদের রোগীদের মাঝে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে বা হচ্ছে গিয়ে বহির্বিশ্বে সারা পৃথিবীতেই ডায়াবেটিক রোগীদের কিডনি রোগটা প্রকট আকারে দেখা দেয় বা বেশিরভাগ সংখ্যায় দেখা দেয়। ডায়াবেটিস মেলাইটাস একটি গুরুত্বপূর্ণ কারণ। তারপর যদি আসি আমরা, উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে দীর্ঘ সময় ধরে, সেটা থেকেও কিডনি নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এমনকি দীর্ঘ সময় অনিয়ন্ত্রিত থাকলে
কিডনি একসময় বিকলতার দিকে যেতে পারে। তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলবো, নেফ্রাইটিস। নেফ্রাইটিস রোগটি জটিল এবং নেফ্রাইটিস রোগ যদি যথাসময়ে আমরা নির্ণয় না করতে পারি, নেফ্রাইটিস রোগ থেকেও কিন্তু কিডনি আকস্মিক বিকল যেমন হতে পারে, দীর্ঘমেয়াদী বিকলতার দিকে যেতে পারে। তারপরে আমাদের হচ্ছে পসাবি ইনফেকশনের কথা আমরা আগেই বলেছিলাম। পসাবি ইনফেকশন একটি কিডনি রোগের কারণ, যেটা হচ্ছে আমাদের ঘন ঘন পসাবি ইনফেকশন হলেও হচ্ছে আমাদের রোগীর একসময় দীর্ঘমেয়াদী কিডনি বিকলতার দিকেও যেতে পারে। তারপর আমরা কিছু কিডনি রোগের কথা আগেই বলেছি, যেমন হচ্ছে আমরা যে জন্মগত বংশগত যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটাও কিন্তু আমাদের হচ্ছে একটি বংশগত কিডনি রোগের কারণ, এবং এটা থেকে অনেকে দেখা যায় একটা সময় পরে কিডনি স্থায়ীভাবে বিকল হয়ে যেতে পারে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা অনেকেই হচ্ছে গিয়ে ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে আমাদের তেমন ধারণা থাকে না, বা ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা অতিরিক্ত ব্যথানাশক গ্রহণ করে থাকি, যেটাকে আমরা এনএসআইডি বলি। তো এনএসআইডির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু কিডনি বিকলতা দেখা দিতে পারে, বা কোনো কোনো অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। এই কারণগুলো আমাদের কিন্তু কিডনি রোগের প্রধান কারণ। ম্যাডাম, আরো কিছু কারণের মধ্যে যদি একটু ভেঙে বলি, আপনি বলছিলেন যে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, তার মধ্যে কিছু বলা হচ্ছে যে ব্যথার ওষুধ, তারপরে অনেকেই বলছে যে জ্বরের বা বিভিন্ন ধরনের ওষুধ। একটু এই বিষয়গুলো যদি একটু আপনি খোলামেলা করেন। সাধারণত আমাদের ফার্মেসিতে সাধারণভাবে কোনো একটা রোগে আক্রান্ত হলাম, ফার্মেসিতে যে আমরা ওষুধ কিনি। তো আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু পরিশ্রম করে, কঠোর পরিশ্রমী, তাদের শরীরের ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা হয়। ব্যথার জন্য নাপা প্যারাসিটামল থেকে শুরু করে বাজারে যত প্রচলিত যত রয়েছে সবগুলো ওষুধই খায়। তো কোন কোন ওষুধ খেলে সাধারণত কোন কিডনিতে সরাসরি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? আসলে ওষুধ যে সবার ক্ষেত্রে যে কিডনিকে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিডনি বিকল হয়ে যাবে বা কিডনিতে সমস্যা দেখা দিবে, সবার ক্ষেত্রে কিন্তু না। কারো কারো ক্ষেত্রে হতে পারে, এবং সেটা নির্দিষ্ট মাত্রার উপরও নির্ভর করে। যেমন আপনি হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া আহ কোনো একটা ওষুধের দোকান থেকে আপনি যে এনএসআইডি গ্রুপের ওষুধের কথা বললাম, কয়েকটি নাম বলছি, যেমন হচ্ছে আপনি কিটোরোলাক ইনজেকশন নিয়ে ফেললেন, যে হ্যাঁ ইনজেকশনটা নিলাম, আমার ব্যথা একদম চলে গেল, খুব আরাম পেলাম। কিন্তু আপনার জন্য হয়তো আপনি হয়তো কিডনি রোগের মানে ঝুঁকিপূর্ণ একজন রোগী, এটা আপনার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, আপনি জানেন না, যেটা হচ্ছে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিলে তিনি হয়তো বলতে পারতেন যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে আপনার কিডনি বিকলতা দেখা দিতে পারে। তারপর আবার যেমন বলতে পারি আমরা যে কারো কারো ক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন কিডনি পয়েন্ট আর কিছুটা বেশি আছে, তার ক্ষেত্রে সকল অ্যান্টিবায়োটিক কিনা যাবে না। তো সেটা হয়তো ফার্মেসির লোকজন জানে না, বা হচ্ছে আপনি হয়তো দেখেছেন কেউ হয়তো হচ্ছে তার ডায়রিয়াতে সিপ্রোফ্লক্সাসিন নিচ্ছে, আপনার হয়তো কিডনি পয়েন্ট 3 আছে, কিন্তু আপনি ভাবলেন যে আমিও এটাই গ্রহণ করবো। আপনার জন্য এই ওষুধটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার কিডনি পয়েন্ট বা হচ্ছে স্যাম কিডনি আরো বেড়ে যেতে পারে। তো এই যে বিষয়গুলো, আসলে এগুলোর একটাই সমাধান, একটাই উপায়, সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা। এছাড়া আসলে এটা সাধারণভাবে সবার জানার কথাও না, কার জন্য কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট না, বা কার ক্ষেত্রে ওষুধটা সাইড এফেক্ট হিসেবে আপনার সেরাম ক্রিয়েটিন বেড়ে যেতে পারে, বা কিডনির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। জি, আমরা জেনে বুঝে ওষুধ খাবো। আহ, আমরা নিজের ইচ্ছে মতো মন করা ওষুধ খাবো না। অনলাইন থেকে আবারও প্রশ্ন নিতে হবে। অলরেডি ধন্যবাদ। ডাক্তার সারাবত তোহরা ম্যামের সাথে কনসাল্ট করতে ম্যামকে কোথায় পাবো? সেলিম হোসেন তার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে ম্যাডামকে কোথায় পাবো। অলরেডি আমরা আগেই বলেছি যে সম্ভবত আপনার চেম্বার সম্পর্কে জানতে চেয়েছে। আমি এখন বর্তমানে নিয়মিত ইনসাফ বারকা কিডনি হাসপাতালে প্রতি শনি, রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার দিন নিয়মিতভাবে রোগী দেখছি। আপনার যদি কোনো কিডনি বিষয়ক সমস্যা থাকে, তাহলে আপনি ইনসাফ বারাকার হটলাইন থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে পারেন। ওকে, আশা করি সে আপনাকে খুঁজে পাবেন এবং আপনার চিকিৎসা নিতে পারবেন। আহ, এরপরে শরীফুল ইসলাম, উনি লিখছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, কিডনি সুস্থ রাখার জন্য আমাদের করণীয় কি? কিডনিতে সমস্যা হলে বোঝার উপায় কি? সমস্যা হলে বোঝার উপায় আমরা এই প্রশ্নটা আমি একটু অবশ্যই নিতাম।
যে আমাদের করণীয় কি, এটা তবে আসছে আমরা শুনবো। এখন এইখানে তার একটা প্রশ্ন আছে কিডনিতে বোঝারও, মানে এখানে সমস্যাগুলো। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে পুরুষের, নারী এবং পুরুষ, এই ক্ষেত্রে কি লক্ষণগুলো একটু ভিন্ন ভিন্ন রকম হতে পারে কিনা? স্পেশাল বা নারীদের এই বিষয় বা পুরুষের এই কারণ হতে পারে, এই কারণ মানে পৃথক কোনো কারণ আছে কিনা? আসলে ব্যাপারটা লক্ষণ না, ব্যাপারটা হচ্ছে রোগের ধরন। রোগের ধরন আসলে নারীদের ক্ষেত্রে কোনোটা একটু বেশি হচ্ছে, পুরুষের ক্ষেত্রে কোনোটা বেশি হচ্ছে ঘটনতন্ত্র কারণে। যেমন নারীদের ক্ষেত্রে দেখা যায় তাদের প্রস্রাবের নালীর যে গঠনতন্ত্র, সেটার কারণে তাদের প্রস্রাবে ইনফেকশনটা বেশি হয় পুরুষদের তুলনায়। আর পুরুষদের ক্ষেত্রে যদি বলি যে পুরুষদের হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড একটা বয়সের পরে দেখা যায় 40 বছরের পর থেকে পোস্টেড গ্ল্যান্ড ধীরে ধীরে বড় হতে থাকে। সবার ক্ষেত্রে না, তবে হচ্ছে কি যত বয়স বাড়ে দেখা যায় 80 বছরের উপরে অনেক পুরুষের হচ্ছে পোস্টেড গ্ল্যান্ডের বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাবের যে স্বাভাবিক প্রবাহ সেটা ব্যাহত হয়, সেটার কারণে তার কিছু সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে কারণ অনুযায়ী, আবার নারীর ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের গর্ভকালীন বিষয়টা চলে আসে, সুতরাং গর্ভকালীন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু নারীর ক্ষেত্রে দেখা দিতে পারে। আর পুরুষের ক্ষেত্রে ইনফেকশনটা নারীদের তুলনায় হয়তো নারীদের তুলনায় হচ্ছে কম হলেও কিন্তু যখন নাকি প্রস্তুত গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহটা ব্যাহত হয়, সেই ক্ষেত্রে কিন্তু পুরুষেরও হচ্ছে প্রস্রাবের ইনফেকশনের প্রবণতাটা বেড়ে যেতে পারে। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আমরা একটা আহ, আমরা জানি যে আহ, মূত্রনালীর সংক্রমণ, এই এই বিষয়টা একটু আগে আপনি বললেন। তো এই কিডনি এবং মূত্রনালীর সংক্রমণটা কিভাবে নির্ণয় করা যায়, এটা যদি আপনি একটু কাইন্ডলি আমাদের একটু বলেন। আসলে মূত্রনালীর বা হচ্ছে কিডনি এবং কিডনির মূত্রনালী বা মূত্রথলি, মানে পুরো আমাদের যে প্রস্রাবটা বের হয়ে যা কিডনিতে তৈরি হয় এবং হচ্ছে মূত্রনালীতে মূত্রথলিতে আসবে, সেখান থেকে হচ্ছে গিয়ে নালীর মাধ্যমে বের হয়ে যাবে। হ্যাঁ, ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে তলপেটে ব্যথা হতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোমরের দুই পাশে ব্যথা হচ্ছে। এবং যদি আমাদের জীবাণু সংক্রমণের মাত্রা খুব তীব্র হয়, সেক্ষেত্রে কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, সাথে বমি বমি ভাব বা বমি হতে পারে। সুতরাং হচ্ছে আমাদের লক্ষণগুলো জানা থাকলে আমরা কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই তীব্র মাত্রা থেকে রেহাই পেতে পারি। জি, আমি খুব সংক্ষেপে আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। এর মধ্যে হলো যে আমরা শুনি যে আকস্মিক কিডনি বিকল হয়ে যায়। এই আকস্মিক কিডনি বিকলটা কি এবং কেন হয়, এর উপসর্গগুলো কি, এর প্রধান উপসর্গগুলো একটু আহ, আপনি আমাদেরকে জানাবেন। আর এটা কি, যদি কারো আকস্মিক কিডনি বিকল হয়ে যায়, তাহলে এটা কি পার্মানেন্ট ভাবে এটা নিরাময় করা যায় কিনা? আসলে আকস্মিক কিডনি বিকল, এটা আসলে আমাদের রোগীদের কাছে একটা আতঙ্কের বিষয়। আতঙ্কিত হওয়ারই কথা যে কিডনি বিকল হয়ে যাচ্ছে হঠাৎ করে। যখন কাকে বলবো আমরা আকস্মিক কিডনি বিকল? তো দেখা যায় হচ্ছে 48 ঘন্টার ভিতরে যদি হঠাৎ করে দেখা যায়, আপনি হয়তো সুস্থ ছিলেন, তো দেখা যায় 48 ঘন্টার ভিতরে যদি দেখা যায় আপনার হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, আপনার হয়তো হচ্ছে গিয়ে বমি বমি ভাব বা বমি হচ্ছে, এবং দেখা যায় হচ্ছে কি কারো কারো ক্ষেত্রে একদম প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এবং পরীক্ষা করলে দেখা যায় রক্তের যে সেরাম ক্রিয়েটিনিন যেটা, সেটা অনেকের ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় বেড়ে গেছে। তো সেই স্বল্প সময়ের ভিতরে যে আপনার যে পরিবর্তনগুলো, আপনার যে লক্ষণে এবং আপনার হচ্ছে গিয়ে রক্তের রিপোর্টে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, এগুলি আসলে সবগুলো আকস্মিক কিডনি বিকলের ফলাফল। এখন আপনার আরেকটা প্রশ্ন ছিল আকস্মিক কিডনি বিকল নিরাময়যোগ্য কিনা। তো তখন আমাদের রোগীদের কাছে কিন্তু এটাই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এই জন্য যে আমার কিডনিটা যে বিকল হয়ে গেল সেটা কি আর ভালো হবে? হ্যাঁ, ভালো হওয়ার সম্ভব। আমরা যদি হচ্ছে আকস্মিক কিডনি বিকলের সাথে সাথে লক্ষণগুলো বুঝে যে হ্যাঁ আমার 24 ঘন্টার প্রস্রাব কতটুকু হলে বুঝবো। দেখা যায় এইসব রোগীদের ক্ষেত্রে 24 ঘন্টার প্রস্রাব 50 ml কম হচ্ছে, বলতে গেলে হচ্ছেই না, বা পরিমাণ অনেক কমে আসছে। তো তখনই যদি লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে যদি তিনি চিকিৎসকের শরণাপন্ন হন, আমরা তার হচ্ছে হিস্ট্রি, মানে হচ্ছে রোগীর যে রোগের ইতিহাস সেটা পরিপূর্ণ নিয়ে এবং পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কেন আকস্মিক কিডনি বিকল হলো সেই কারণটা নির্ণয় করি। সেই কারণটা যদি আমরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে পারি, আকস্মিক কিডনি বিকল কিন্তু পরিপূর্ণভাবে নিরাময় সম্ভব। এক্ষেত্রে আমি মনে হয় একটা উদাহরণ দিলে রোগীদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যেমন ইনসাফ বারাকা কিডনি হসপিটালে আমার কাছে একজন
রোগী আসলেন, তার হচ্ছে বমি বমি ভাব এবং কয়েকবার বমিও হচ্ছে। হঠাৎ করে তার হচ্ছে গিয়ে পায়ে পানি চলে আসছে 2 দিনের ভিতরে এবং প্রস্রাব হচ্ছে না। আমরা ক্রিয়েটিনিন করে দেখলাম, আমাদের ক্রিয়েটিনিন হচ্ছে 9। তার মানে সেটা অনেক বেশি। মানে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে ক্রিয়েটিনিন যেটা, সেরাম ক্রিয়েটিনিন যেটা, সেটা ব্যক্তি ভেদে সর্বোচ্চ হয়তো 1.2 to 1.4 পর্যন্ত নরমাল। সেই জায়গায় ওনার ক্রিয়েটিনিন ছিল 9। তবে তিনি সেই সময় চলে আসছেন বলে আমরা তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি তার নেফ্রাইটিস হয়েছে এবং সাথে সাথে চিকিৎসা শুরু করে দিই আমরা। তারপর দেখা যায় সেই 9 ক্রিয়েটিনিনটা ধাপে ধাপে কমে এবং আমরা নিয়মিতভাবে তার ক্রিয়েটিনিন টেস্ট করে মনিটরিং করেছি। কমে দেখা যায় 3 সপ্তাহের ভিতরে সেই ক্রিয়েটিনিনটা কমে 7, 6, 4 করে রেখে চলে আসতো। তিনি যদি সময় মতো না আসতেন, এই আকস্মিক কিডনি বিকল কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি বিকলে চলে যেতে পারতো। আবার সময় মতো আসাতে এবং হচ্ছে যথাযথ চিকিৎসা পাওয়ার মাধ্যমে তিনি সম্পূর্ণ ভাবে হচ্ছে সুস্থ হয়ে ফিরেছেন। একটা প্রশ্ন আমরা মাঝে মাঝে শুনি, নেফ্রাইটিস। এই নেফ্রাইটিসটা কি এবং এটা কতটা নিরাময়যোগ্য, এই বিষয়ে আপনার কাছে জানবো। আরো আরো কিছু প্রশ্ন অলরেডি চলে এসেছে, সেই প্রশ্নগুলো আমরা অনলাইনে কয়েকটা প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নের পরে অনলাইনে প্রশ্ন নিব, জানবো নেফ্রাইটিস কি এবং এটা কতটুকু নিরাময়যোগ্য। আচ্ছা, নেফ্রাইটিস একটি জটিল রোগ কিডনির বলা যায়, সেটা আমরা একটু আগে বলেছি। তো রোগটা কি সেটা যদি আপনাদের জন্য সহজ করে বলি, আমাদের প্রতিটি কিডনি কিন্তু লক্ষ লক্ষ ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বলা যায় মাইক্রোস্কোপিক ছাঁকনি দিয়ে তৈরি। সেই ছাঁকনিগুলো তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত নালী দিয়ে। তো সেই ছাঁকনিগুলো যদি আমাদের কোনো কারণে হচ্ছে গিয়ে প্রদাহ হয়, সেটাকেই হচ্ছে আমরা বলি নেফ্রাইটিস। প্রদাহ হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের প্রস্রাবের সাথে শরীরের অ্যালবুমিন, রক্তকণিকা এগুলো বের হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় নেফ্রাইটিসের সাথে আমাদের রক্তচাপ বেড়ে যাচ্ছে। তো এবং তার সাথে সাথে কারো কারো ক্ষেত্রে যদি নেফ্রাইটিসের মাত্রা তীব্র পরিমাণে বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে ক্রিয়েটিনিন পর্যন্ত বেড়ে গিয়ে আমাদের যে আকস্মিক কিডনি বিকল বা হচ্ছে যদি আমরা চিকিৎসা না করি দীর্ঘমেয়াদী কিডনি বিকল পর্যন্ত হতে পারে। আর নিরাময় যোগ্য কিনা সেটা আমরা একটু আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে একটা নেফ্রাইটিসের পেশেন্ট যদি সময় মতো চলে আসে, রোগটা নির্ণয় করে যথাযথ চিকিৎসা সময় মতো দিতে পারি, অনেক নেফ্রাইটিসই কিন্তু পরিপূর্ণভাবে নিরাময়। জি, তো আমরা আমাদের অনুষ্ঠানের অনেকটা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আমাকে শুনতে পাচ্ছেন? না, সাউন্ড একটু কমে গেছে, সাউন্ড বোঝা যাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমিও একটু কম শুনতে পাচ্ছিলাম, যা হোক টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আহ, এখানে আমি আকস্মিক কিডনি বিকলের কথা একটু আগে আলোচনা করলেন, তো এরপরে আসে হলো দীর্ঘমেয়াদী কিডনি বিকল। দীর্ঘমেয়াদী হ্যাঁ, কিডনি বিকলটা অবশ্যই কি, যদি সেটা একটু জানা কাইন্ডলি এই দরকার। বিষয়ে একটু আলোচনা করেন। আকস্মিক কিডনি বিকল যেমন আমরা বললাম যে স্বল্প সময়ের ভিতরে, দীর্ঘমেয়াদী নাম শুনে আমরা বুঝতে পারছি দীর্ঘমেয়াদী, কিন্তু সেটা কতদিন পরে গেলে বলবো যে এটা দীর্ঘমেয়াদী, সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলা আছে। সাধারণত কিডনির গঠনগত বা হচ্ছে কি কিডনির যে কার্যকারিতা, মানে কার্যকারিতা তো আমরা সাধারণত ইউরিয়া, সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন দিয়ে বুঝি। সেটা যদি বেড়ে থাকে, দেখা যায় 3 মাস পর আজকে বাড়তে পেলাম, 3 মাস ধরে আমি মনিটরিং করছি, 3 মাস পর দেখলাম যেটা নর্মাল পর্যায়ে আসেনি, তখন আমরা বুঝবো তার দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়ে গেছে বা আছে। আবার গঠনগত বলেছি যে আমরা একটা ধরেন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে যে আমরা একটু আগে বলেছি যে কিডনি সুস্থতা বোঝার জন্য আল্ট্রাসোনোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে কিডনিটার যে নর্মাল আকৃতি বা যে যেমন হওয়ার কথা তেমন নেই, সেটা ছোট হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি এটা দীর্ঘমেয়াদী কিডনি বিকল। তাহলে এই এবং দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী সাউন্ড পাচ্ছি না, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে সাউন্ডটা পাচ্ছেন? কমে গেছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। গর্ভকালীন কিডনি জনিত, এরপর প্রশ্ন, গর্ভকালীন কিডনি জনিত কি কি ধরনের সমস্যা হতে পারে? অর্থাৎ একজন মায়ের যদি মায়ের যদি কিডনি থাকে, তাহলে কি তার কি সমস্যা হতে পারে, এই ক্ষেত্রে সন্তানের উপর কি প্রভাব পড়তে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে হচ্ছে আমাদের
মায়েদের জন্য। কারণ আমরা যদি সমস্যাটা জানি, আমরা জানি গর্ভকালীন সময়টা এমনি একটি ঝুঁকিপূর্ণ সময়, যে আমরা যদি ঠিক মতো সেটা হচ্ছে মনিটরিং না করি এবং হচ্ছে আমরা রোগীর নিয়মিত চেক আপে না যাই, যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তার ভিতরে কিন্তু কিডনির সমস্যাও হতে পারে। তো কি ধরনের সমস্যা হতে পারে? গর্ভকালীন সময় দেখা যায় আমাদের জরায়ুর চাপে আমাদের স্বাভাবিক যে প্রস্রাবের যে হচ্ছে প্রবাহ, সেটা ব্যাহত হলে দেখা যায় সেখানে জমে থেকে প্রস্রাবে ইনফেকশন হতে পারে। প্রস্রাবে ইনফেকশন হলে সেটা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া কি হতে পারে? এছাড়া দেখা যায় কিছু কিছু নেফ্রাইটিস গর্ভকালীন সময় তাদের বহিঃপ্রকাশ ঘটে বা তীব্রতা ধারণ করে। এছাড়া প্রসবকালীন সময়ে যদি দেখা যায় হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিডনি আকস্মিকভাবে অথবা পরিপূর্ণভাবে বিফলতার দিকে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। গর্ভকালীন সময় আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বললাম, সেগুলো করে আমাদেরকে দেখতে হবে যে যেমন হচ্ছে সাধারণত বলা হয় 20 সপ্তাহের সময় প্রস্রাব পরীক্ষা করে দেখতে হবে যে প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে কিনা, বা হচ্ছে রোগীর প্রেশার মাপে দেখতে হবে যে রক্তচাপ বেড়ে গেছে কিনা। এবং প্রয়োজনে আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে হচ্ছে রোগীর যে দেখা যায় নেফ্রাইটিস আছে কিনা বা প্রস্রাব ইনফেকশন হচ্ছে কিনা। এগুলো যদি আমরা আগেই নির্ণয় করতে পারি, তাহলে আমরা গর্ভকালীন সময় দেখা যায় যে কিডনি জনিত যে জটিলতা, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ, স্ক্রিনে দেখা যায়নি। ডায়ালাইসিস কি? ডায়ালাইসিস কি? কখন ডায়ালাইসিসের প্রয়োজন হয়? কত আচ্ছা, ধরনের ডায়ালাইসিস রয়েছে? এই ডায়ালাইসিস সম্পর্কে সেলিম হোসেন জানতে চেয়েছেন। আসলে ডায়ালাইসিসটা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের কিডনি রোগীদের, যাদের হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী বা স্থায়ী কিডনি বিকল, তাদের করতে হয়। সুতরাং ডায়ালাইসিস সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আচ্ছা, আমাদের যখন দীর্ঘমেয়াদী বা স্থায়ী স্থায়ী কিডনি বিকল হয়ে যায়, তার মানে কি? কিডনি তার কাজটা করতে পারছে না, শরীরে যে বর্জ্য পদার্থ বা অতিরিক্ত জলীয় অংশ সেটা বের করতে পারছে না। সেক্ষেত্রে সেই কাজটা করার জন্য আমাদেরকে একটা রিপ্লেসমেন্ট দিতে হয়। তার ভিতরে একটা পদ্ধতি হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিসে কি করা হয়? আমাদের একটা মেশিনের মাধ্যমে আমাদের রক্তের যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো সেগুলো অপসারণ করা হয়। তো ডায়ালাইসিস আবার আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে রক্তের ডায়ালাইসিস, যেটা আমরা মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধিত করে দিতে পারি। আর একটা হতে পারে যে আমাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা পেটে একটা নির্দিষ্ট নলের মাধ্যমে একটা বিশেষ পানি দিনে 3 থেকে 5 বার ঢুকানো এবং হচ্ছে বদলানোর মাধ্যমে আমরা এই বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পারি। আর হচ্ছে ডায়ালাইসিস কখন দিতে হবে, সেটা আসলে আকস্মিক কিডনি বিকল এবং দীর্ঘমেয়াদী কিডনি বিকলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কারণগুলো আলাদা। আকস্মিক কিডনি বিকলের ক্ষেত্রে যদি আমরা বলি, যে আমরা বললাম যে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেল, ঠিক আছে? বেড়ে যাওয়ার কারণে যে যে দেখা যাচ্ছে হচ্ছে রোগীর শরীরে অতিরিক্ত পানি জমে গেছে বা তার অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে, আমরা ওষুধের দ্বারাও সেগুলো কমাতে পারছি না। বা যে লবণের যে তারতম্য, সেগুলো এমন মাত্রায় চলে গেছে যে আমাদের ওষুধের দ্বারা সেটা ঠিক করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই ডায়ালাইসিস দিতে হবে। আর দীর্ঘমেয়াদের ক্ষেত্রে দেখা যায় এগুলোর পাশাপাশি দেখা যায় হচ্ছে আমরা ইজিএফআর, যে ক্রিয়েটিনিন থেকে একটা আমরা ক্যালকুলেশন করে বের করি, যাদের ক্ষেত্রে ইজিএফআর বলা হয় যে 8-এর নিচে চলে যায়, তাদের ক্ষেত্রে আসলে ডায়ালাইসিস শুরু করে দেওয়া উচিত। লক্ষণ খুব তীব্র হোক বা না হোক, না হলে শরীরের ভিতর যে ইউরিয়া জমা হচ্ছে, সেটা নানাবিধ দীর্ঘস্থায়ী ক্ষতিকারক প্রভাব রাখতে পারে। মুস্তাক আহমেদ, অনেক লম্বা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি লাইভে অংশগ্রহণ করার জন্য। সংক্ষেপে জানতে চাচ্ছি, একজন ব্যক্তির কি কি লক্ষণ প্রকাশ পেলে বুঝবো যে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন? এ বিষয়ে আলোচনা হয়েছে, আশা করি আমাদের লাইভটা তিনি দেখবেন। তারপরে যদি ম্যাডাম আপনি কিছু বলতে চান। আসলে আলোচনা হয়েছে, তারপর আলোচনা যদি হয়েছে। সেটা আমি সংক্ষেপে একটু বলে দিই। যে হচ্ছে আপনি যদি একদম সাধারণ কিছু লক্ষণের কথা চিন্তা করেন, যে আমাদের প্রস্রাবে অস্বাভাবিকতা, যেগুলো আগে বলেছি, যে ফেনা হওয়া বা কমে যাওয়া বা লালচে হওয়া। তারপরে হচ্ছে আমরা যদি বলি যে ইনফেকশন রিলেটেড, যে আমাদের তলপেটে ব্যথা, কারো কারো ক্ষেত্রে কিডনিতে পানি জমে কোমরের দুই পাশে ব্যথা, বা হচ্ছে আমরা বললাম শরীর ফুলে যাওয়া। এই কমন। এছাড়া যদি বিকল হয়, সেক্ষেত্রে আমরা বলেছি যে তার হচ্ছে বমি বমি ভাব, অস্থিরতা, শ্বাসকষ্ট, এগুলো দেখা দিতে পারে। এই ধরনের যে কোনো লক্ষণ বা দীর্ঘস্থায়ী কিডনি বিকলের ক্ষেত্রে অতিরিক্ত অস্বাভাবিক দুর্বলতা, হ্যাঁ, রক্তশূন্যতা, ফ্যাকাশে হয়ে যাওয়া,
এই ধরনের যে কোনো লক্ষণ থাকলেই আপনাকে চিন্তা করতে হবে যে আমার কিডনিটা সুস্থ আছে কিনা বা এই লক্ষণগুলো কিডনি রোগের কারণে হচ্ছে। জি, আমরা একদম শেষের দিকে আবারও আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার বাবার বয়স 55 বছর। বাবার খুব ঘন ঘন প্রচন্ড প্রস্রাবের চাপ হয় এবং প্রস্রাবের চাপ ধরে রাখতে পারে না। বাবার 5 থেকে 6 বছর আগে একবার প্রস্রাবের নালীর সরু অপারেশন হয়, কিন্তু অপারেশন করে কোনো উন্নতি হয়নি। এখন এই পর্যায়ে করণীয় কি, পরামর্শ চাই। মোস্তাফিজ রহমান এটি জানতে চাচ্ছি। আমরা আগেই বলেছি যে 40 বছরের পরে প্রোস্টেট গ্ল্যান্ড বয়সের সাথে সাথে বড় হতে থাকে। তখন দেখা যায় হচ্ছে গিয়ে প্রস্রাব প্রস্রাব আটকে থাকার ফলে যেটা হয়, বারবার প্রস্রাব হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে সেটা পরিপূর্ণরূপে আমাদের প্রস্রাবের থলিটা খালি হচ্ছে না, কারণ ব্যাহত হচ্ছে। যখনই দেখা যায় হচ্ছে প্রস্রাব করতে যাচ্ছে, কিছুটা প্রস্রাব হয়ে যাওয়ার পরে সেটা ব্যাহত হচ্ছে, তো তখন সে চলে আসছে, আবার দেখা যায় প্রস্রাব যেহেতু থেকে যাচ্ছে, সেই প্রস্রাবের সেই অনুভূতিটা হচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনার বাবার একবার প্রোস্টেটের অপারেশন হয়েছে, এখন আবার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে। তো মেডিকেল ট্রিটমেন্টে দেখা যায় হচ্ছে যদি কাজ না হয় তখন দেখা যায় আবার হচ্ছে কি অপারেশন করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে আপনি আবার একটু ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে, কারণ প্রোস্টেটের অপারেশন একবার হওয়ার পরেও কিন্তু আবার বড় হতে পারে। আরেক আরেকটা প্রশ্ন অনলাইন থেকে ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন তালুকদার প্রশ্ন করেছেন শেরপুর থেকে। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, ঘন ঘন প্রস্রাবের সহজ ও কম খরচের চিকিৎসা কি আছে? ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনি ঘন ঘন প্রস্রাবের সহজ ও কম খরচে চিকিৎসা অবশ্যই আছে। কারণ ঘন ঘন প্রস্রাবে এবং অনেক কারণ হয়ে থাকে। তো সাধারণভাবে আমরা ঘন ঘন প্রস্রাবের কমন কারণগুলো যদি বলি, প্রস্রাবের ইনফেকশন, কারো যদি হচ্ছে গিয়ে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে বা আনডায়াগনোজ থাকে, বা হচ্ছে আপনার ওই যে একটু আগে আমরা বললাম যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি হচ্ছে বড় থাকে, এবং আপনার প্রস্রাব ইনফেকশন পাশাপাশি যদি হচ্ছে আমাদের মূত্রথলিতে কোনো পাথর থাকে, তখনও কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের সেন্সেশন হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যে কারণগুলো দেখছি, যে কমন কারণগুলো যে ইনফেকশন, বা হচ্ছে যেটা বলছি যে আমাদের ঘন ঘন প্রস্রাবের জন্য ডায়াবেটিস, তো এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের খুব বেশি খরচ হয় না। আবার প্রোস্টেটের ক্ষেত্রেও যদি আমরা দেখা যায় মেডিকেল ট্রিটমেন্টে কিছু অনেকেই রেসপন্স করে, সেটাও কিন্তু খুব ব্যয়বহুল না। সুতরাং হচ্ছে ঘন ঘন প্রস্রাবের আসলে সহজ এবং কম খরচে চিকিৎসা অবশ্যই আছে। যে যেখানেই থাকুন সেবা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে ডাক্তার সারামন তহুরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। শেষ প্রশ্ন জানতে চাই, ইনসাফ বারাকা হাসপাতালের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলতে চান, আপনার অনুভূতি জানতে চাই। আসলে এই অনুষ্ঠানটা আসলে আমাদের সবার জন্য, রোগীদের জন্য এবং সমাজের সবার ক্ষেত্রে প্রত্যেকটা রোগ সম্পর্কে, যেহেতু প্রতিটা পর্বে ভিন্ন ভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়, সচেতনতার পাশাপাশি, সচেতন হলেই তো আমরা হচ্ছে রোগটাকে নির্ণয় করতে পারবো, আমরা রোগটার কারণ জানতে পারবো, রোগটার চিকিৎসা করতে পারবো এবং রোগটার থেকে আমরা রেহাই পেতে পারবো। সুতরাং আমার কথা মনে মনে হচ্ছে যে স্বাস্থ্যগত অনুষ্ঠানের মাধ্যমে আমরা সামাজিক সচেতনতা তৈরি করতে পারছি এবং সমাজের অনেকেই অনেক মরণঘাতী রোগ থেকে, বা হচ্ছে গিয়ে যেটা আমাদের জীবনের জন্য হচ্ছে অনেক দেখা যায় অনেক, যে খরচের কথাও বললেন, খরচ এবং অন্যান্য হচ্ছে কি যে ধরনের সমস্যাগুলো, ওইগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে আসলে এই ছোট ছোট অনুষ্ঠানগুলি অনেক সাহায্য করে। ম্যাডাম, দেশবাসীর কাছে আর কিছু, একজন নেফ্রোলজিস্ট হিসেবে বা একজন কিডনি বিশেষজ্ঞ হিসেবে আর কিছু বলতে চান কিনা? প্রথমে আমি হচ্ছে গিয়ে দেশবাসী বলবো, আর বা হচ্ছে যারা আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন বা হচ্ছে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এছাড়া আজকে যেহেতু কিডনি বিষয়ক আলোচনা ছিল, তা আমি মনে করবো যদি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হলেও কিডনি রোগ সম্পর্কে ধারণা পেয়ে থাকেন, তাহলে আপনারা কিডনি রোগ সম্পর্কে সচেতন হবেন
আপনার কিডনি রোগ আছে কিনা সেটা জানার জন্য স্ক্রিনিং পরীক্ষা করবেন, এবং হচ্ছে কি কারণ জিনিস সেই অনুযায়ী হচ্ছে আপনি সুস্থ থাকেন। সুতরাং আজকে আমার এটাই আশা যে আপনারা নিজেরা জানবেন এবং অন্যদেরকে সচেতনতা তৈরির ক্ষেত্রে সাহায্য করবেন এবং হচ্ছে সবাই সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও যেখানে থাকুন ভালো থাকুন, দেশের মানুষকে কিডনির সেবা দিয়ে যান চিকিৎসার একজন চিকিৎসক হিসেবে। আর দেশের স্বাস্থ্য সেবায় বিশেষ করে কিডনি চিকিৎসায় কাজ করছে ইনসাফ বারাকা হাসপাতাল। স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীক। 25 বছর পার করছে। ইনসাফ বারাকা হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে তাদের সৌজন্যে আজকের অনুষ্ঠানটা আজকে আমরা সম্প্রচারিত হলো বা অনুষ্ঠানটা করার সুযোগ পেয়েছি। এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।